পরদিন ভার্সিটিতে গিয়ে নীতির সাথে কোনো কথা বলিনি, বলার ইচ্ছেও নেই। শুধু শুধু আমাকে কটু কথা বলে। তাই ঠিক করলাম আজকের পর থেকে নীতিকে এড়িয়ে চলবো। ক্যাম্পাসে বসে আছি, আজ আর ক্লাস করার ইচ্ছে নেই। ইতি এসে আমার পাশে বসলো, বসেই শুরু করে দিল কাল কি হয়েছে, কি বলল, কি হলো, এত কথা। আমি সবই শুনছি কিন্তু কিছু বলার নেই। ইতি এত কথা বলার পর আমি আনমনে ইতিকে জিজ্ঞেস করি, ইতি তোর কি মনে হয় উনি আমাকে ভালোবাসে? ইতি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিঞ্চিত হেসে বলে, ভালোবাসার জন্য কি দরকার বলে মনে হয় তোর? আমি কিভাবে বলবো আমি কাউকে ভালোবেসেছি নাকি? তুই বাসিস, তুই বল। ভালোবাসার ধরন এক না। আচ্ছা, তোর কি মনে হয়? আমার কিছু মনে হলে তোকে জিজ্ঞেস করতাম কি? কিন্তু যাই বলিস, আমার মনে হয় তোকে ভালোবাসে ভাইয়া। তবে উনি যে অস্বীকার করে। অস্বীকার মানে তুই জিজ্ঞেস করেছিলি? কবে করলি? গতকাল। বাহ, বলতে হবে। নীতি আর কোনো কাজ করলো আর না করলো, গতকাল ওর কথার কারণে তুই এই কাজটা তো করলি। আমি ইতির দিকে তাকিয়ে আছি, ও মুস্কি মুস্কি হাসছে। অতপর আমাকে বলল, কি জিজ্ঞেস করেছিলি তুই? কি জিজ্ঞেস করেছি এটা জেনে লাভ নেই, কি বলেছে এটা শুনলে অবাক হবি। মানে? জানি না। আরে কি বলেছে এটা বল। আরে বোন বলেছে সে জানে না। কি? হুম। এটা কেমন উত্তর? জানি না। আচ্ছা, তুই ভালোবাসিস তো? জানি না। কি জানি না শুরু করলি তোরা? হ্যাঁ বলতে কষ্ট লাগে নাকি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলি। ইতি বলতে শুরু করে, ভাইয়া মুখে যতই বলুক জানে না, তবে সে ভালোবাসে এটা আমি জানি। আসছে বিজ্ঞানী। চুপ কর। তোর সাথে কি হয়েছে এটা কি তুই পুরোটা জানিস? মানে? যেদিন তুই মামির বাড়িতে একা ছিলি, তুই জানিস সেদিন সারা রাত ভাইয়া তোর বাসার বাইরে ছিলেন। এমনকি ভাইয়াকে বাসায় রেখে আমি তোর জন্য খাবার আনতে গিয়েছিলাম। আমি ইতির দিকে হাঁ করে তাকিয়ে আছি। এত কিছু আর আমি কিছু জানি না? ইতি আবারও বলতে শুরু করে, সেদিন যখন বিয়েতে নিয়ে তোর সাথে ঝগড়া করে বের হলাম, কিছু দূর যেতে হঠাৎ করে ভাইয়া গাড়ি থামালো আমার সামনে। আমি কিছুটা ভয় পেয়ে যাই। ভাইয়া এসে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? অতবার ভাইয়াকে আমি সব বলি। কিন্তু ভাইয়া আমাকে এটা বলেনি যে ভাইয়া তোকে বিয়ে করবে। প্রথমে ভেবেছিলাম তোর জন্য কোনো ভালো পাত্র নিয়ে আসবে, কিন্তু এখানে তো। আচ্ছা, যাই হোক, ভাইয়া কিন্তু কখনো তোকে দয়া করেনি। আমার যা মনে হয়, যা করেছে তোকে ভালোবেসে করেছে। তবে উনি যে মানতে নারাজ। মানতে নারাজ কোথায়? তোর মুখে ভালোবাসার কথা শুনতে কি তোকে ধমকেছে নাকি মেরেছে? শান্ত গলায় বলেছে যে জানে না। হয়তো সে এটা বুঝতেই পারেনি কখন তার মনে তোর জন্য একটা জায়গা হয়ে গেছে। এখন এটা বোঝার উপায় কি? তুই নিজে আমি নিজে মানে? তুই নিজে গিয়ে ভাইয়াকে বলবি তুই তাকে ভালোবাসিস। আমি একটা দেবো এখন, ভালোবাসিস আর বলতে পারবি না? আমি কখন বললাম ভালোবাসি? ইতি দাঁড়িয়ে যায়, অতপর বলে, ও আচ্ছা, তাহলে তুই ভালোবাসিস না। ঠিক আছে, আমিও এখন গিয়ে নীতির সাথে ফ্রেন্ডশিপ করব। তার সাথে ভাইয়ার সেটিং করে দেব। নীতি না থাকলে নতুন মেয়ে ধরবো। তারপরও ভাইয়ার সেটিং আমি করিয়ে ছাড়বো। তখন কাঁদিস বসে। তুই এমনটা কেন করবি? কেন করব মানে? আচ্ছা, আমাকে তুই বল ভাইয়া কেমন? ভালো, কেয়ারিং, খুব হেল্প করে আমার, বিশ্বাসও করে। তো এখানে আর বাকি কি? সব মেয়েরাই তো এমন একজনকে চায়, তাই নয় কি? আর তোর মনে আছে অনেকের বিয়ের কথা? সবাই তোকে খারাপ ভাবলেও ভাইয়া কিন্তু সেদিন তোর পাশে ছিল। আবার এই প্রেগনেন্সি নিয়ে ঝামেলা, তখনও ভাইয়া ছিল তোর সাথে। সে কি তোর হাত ছেড়ে দিয়েছিল? না তো, বরং আরো শক্ত করে ধরেছিল, যেন তোর হাত ছুটে না যায়। দেখ, মান আর না মান, ভাইয়াকে তুই ভালোবাসিস, আর এটাই সত্যি। এখন শুধু তার মুখ থেকে ভালোবাসি কথাটা বের কর, তাহলে বুঝবি ভালোবাসার আসল মানে। তোদের ভালোবাসার ফোড়ন কিন্তু অনেক আগেই ফুটে গেছে, তখন শুধু বোঝবার অপেক্ষা। গাড়িতে বসে আছি, উনি ড্রাইভ করছেন, আমি ইতির কথা ভাবছি আর ওনাকে দেখছি। সত্যি কি আমি ওনাকে ভালোবাসি? ইতি শেষে একটা কথা বলেছিল, ভালোবাসা নাকি সুপ্ত ফুলের মতো,
এটা সকল মানুষের ধরাছোঁয়ার বাইরে, তবে এটার সৌন্দর্য নাকি অপূর্ব। মানুষ হাজার হাজার বছর ধরে একটু ভালোবাসার জন্য কুড়াতে থাকে। সবার ভাগ্যে এমন ভালোবাসা থাকে না। এটা সত্যিই ফুলের মতো স্নিগ্ধতায় ভরপুর, আবার গোলাপের পাপড়ির মতো নরম। কথাগুলো ভালোই লেগেছিল, তবে একটু বেশি কবি টাইপ লাগলো। আসলে প্রেমে পড়লে নাকি মানুষ কবিতা লিখে, মনে ইচ্ছে এদিকে সেটাই পেয়েছে। প্রেম ভালোবাসায় একাকার। আমি আর চোখে ওনাকে দেখছি, উনি শান্তভাবেই গাড়ি চালাচ্ছে। হুট করেই বলে উঠে, নীতি আর কিছু বলেছে তোমায়? আমি খানিকটা অবাক হই। তার মানে উনি জানে নীতি আমাকে এসব বলেছে। আমি বলে উঠি, না। ভালো, তার তোমাদের ব্যাপার, তাই আমি এর মাঝে ঢুকিনি। তোমার যদি ভালো লাগে এভাবে মানুষের কথা শুনতে, তাহলে তুমি শোনো, আমি কিছু বলবো না। যেদিন তুমি পারবে সেদিন তুমি নিজেই বলবে। ওনার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমাকে একা ছেড়ে দিয়েছেন তিনি। যাই হোক, আমি ওনাকে আর কিছু বলবো না। টেবিলে বসে বই খোলা রেখে গালে হাত দিয়ে ভাবছি, ইতির কথা মতো কি সত্যি আমি ওনাকে ভালোবাসি? ভালোবাসি না বাসতে পারি? ইস, কি দ্বিধা এই ভালোবাসায়। দ্বিধা দ্বন্দ্বে ভুগছি আমি। না পারছি কিছু ভাবতে, না পারছি কিছু করতে। ধুর, হঠাৎ কেউ মাথায় বাড়ি মারলো। আমি লাফিয়ে উঠি। পিছনে তাকিয়ে দেখি স্কেল হাতে দাঁড়িয়ে আছে উনি। আবার আমার হাতে বাড়ি মেরে বলল, বই খুলে কার কথা এত মনোযোগ দিয়ে ভাবছো? সামনে পরীক্ষা, মনে আছে সেই কথা? আবার বউ হয়ে শেষে ফেল করলে আমার মান সম্মান খাবে তুমি। ইস, কি জ্ঞান দিচ্ছে। আমি বুঝতেই পারি না আপনি ফার্স্ট বয় কিভাবে হন। সারা দিন তো ফোন নিয়ে বসে থাকেন, আপনি কি পরীক্ষা দেবেন? আমার কথা ভাবতে হবে না তোমার। আগে বলো, কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না। বিশ্বাস হচ্ছে না? আসলে তোমাদের মেয়েদের বিশ্বাস করা যায় না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনারা ছেলেরা তো সাধু না। আচ্ছা, ঘুরতে যাবে? এই সন্ধ্যায় এখন কোথায় যাব? চা খেতে? সেটা তো ঘরেই বানানো যায়। দাঁড়ান, আমি বানিয়ে আনছি। না, আজ বাইরে চা খাবো, চলো। আরে, হুটহাট করেই আপনার এমন ইচ্ছে হয় কেন বলুন তো? আমার মন, আমার ইচ্ছে, তোমার সমস্যা? আপনি একটা বড় সমস্যা। হ্যাঁ, হয়েছে। এই সমস্যার সাথে আজীবন থাকতে হবে। চলো এখন। উনি গিয়ে বাইকে বসলেন। আমাকে বললেন ওনার পিছনে বসতে। আমি জিজ্ঞেস করি, বাইকে করে যাব? উনি মাথা নাড়ান। অতঃপর আমি ওনার পিছনে বসে ওনার কাঁধে হাত রাখি। উনি ধীর গতিতেই বাইক চালাচ্ছে। ভালোই লাগছে। এই ভোর সন্ধ্যায় দুজনেই বাইকে ঘোরার মজা আলাদা। উনি আমাকে নিয়ে একটা চায়ের দোকানের সামনে নামলেন। আমাকে বাইকে বসতে বলে উনি চা আনতে গেলেন। 2 কাপ চা এনে একটা আমার হাতে দিলেন। অতঃপর উনি দাঁড়িয়ে চা খেতে থাকে আর আমি বাইকে বসে। দুজনের মাঝেই নীরবতা। চায়ের কাপে চুমুক দিচ্ছি আর দ্রুত গতিতে চলে যাওয়া গাড়িগুলোকে দেখছি। সবারই তাড়া আছে কোথাও না কোথাও যেতে। আসলেই জীবন কখনো থেমে থাকে না, সব সময় আপন গতিতে চলতে থাকে। ঠিক এই গাড়ির মতো, কখনো সোজা চলে তো কখনো আঁকাবাঁকা। আর সেই আঁকাবাঁকা পথে কত বাধাই না থাকে। পরদিন ভার্সিটিতে গিয়ে পড়লাম মহাবিপদে। নীতি আমার পিছনে লেগে আছে কথা বলার জন্য। আমি কি ভাবলাম ওসব নিয়ে, কিন্তু আমি কিছুক্ষণ ধরেই ওকে এড়িয়ে চলছি। আর মেয়েটা বুঝতেই চাইছে না, তবু আমার পিছনে লেগে আছে। আমি ক্লাসে হঠাৎ নীতি আমার বাহু ধরে টেনে বলে, ইগনোর করছো তুমি আমায়? আমি শান্ত গলায় বলি, যখন বুঝতেই পারছো তখন কেন পিছু পড়ে আছো? ও আচ্ছা, মুখে বুলি ফুটেছে দেখছে, আমার কোনো কথা বলার নেই তোমার সাথে, ছাড়ো আমাকে। কিন্তু আমার আছে অনেক। আমি বললাম তো আপু, আমার কোনো কথা নেই তোমার সাথে, আমাকে যেতে দাও তুমি। আরে, এত তাড়া কিসের তোমার? আমি তো তোমাকে কিছু করছি না তাহলে? আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমি শান্তভাবে নীতিকে বলি, আমার ক্লাস আছে আপু, দেরি হচ্ছে, যেতে দাও। তো আটকাচ্ছে কে? যাও, কিন্তু আমার কিছু কথার উত্তর দিয়ে। মানে? মানেটা খুব সহজ। কি করেছো তুমি
আমার আহির, ওর মাথাটা চিবিয়ে খেয়েছো নাকি? তোমাকে ছাড়া যে কিছুই বুঝতে চায় না। নীতি কথায় অনেক রাগ হলো। প্রথমে বলছে আমার আহি, যেন তারই সব কিছু। আরে বোন, বর তো আমার, তারপর আবার আমাকে এই কথা শোনাচ্ছিস? আমি শান্তভাবে বলে উঠি, আপু সেটা তুমি তোমার আহিকে জিজ্ঞেস করো কেমন। মুখে মুখে তর্ক করছো আমার। মুচকি হেসে বলি, আল্লাহ আপু কি বলো, মুখে তর্ক করব কেন, শুধু উত্তর দিচ্ছিলাম। তুমি ভাবতেও পারছো না আমি তোমার কি হাল করতে পারি। বিশ্বাস করো, ভাবারও ইচ্ছে নেই। নিহা, চেঁচিও না আপু, সবাই দেখছে। দেখুক, সবারও জানা উচিত তুমি কি করেছো আহির সাথে। পিছনে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন, দেখছেন আমাদেরকে। আমি ওনার দিকে কালকের কথাগুলো মনে করি, তারপর বলে উঠি, আজ বলছো আমি করেছি, কিন্তু সেদিন তো বলেছিলে যা করার সব উনি করেছে আমার সাথে। সাপের মতো মানুষের দু মুখ আছে, আজ বরং তা দেখেও নিলাম। নীতি রেগে বলে উঠে, তোমার এত সাহস, তোমাকে তো আমি বলি আমাকে চড় দেওয়ার জন্য হাত তুলে। নীতি আমাকে চড় দেওয়ার জন্য হাত তুললে ওর হাত ধরে ফেলি, অতপর হাত পিছনে ঘুরিয়ে বলি, যা বলার মুখে বলো, হাত তুলছো কেন? এভাবে আমার সিনিয়র বলে এতদিন সম্মান করেছি তোমায়, কিন্তু কিছু মানুষ সম্মান পাওয়ার যোগ্য না। ছাড়ো আমাকে। তোমাকে ধরে নিজের হাত নোংরা করার কোনো ইচ্ছে আমার নেই। নিহা, আমি সামনে তাকিয়ে দেখি উনি আর ওনার বন্ধুরা আসছে, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমি নীতিকে ওনার কাছে দিয়ে বলি, সামলান আপনার বান্ধবীকে। নীতি রেগে ওনাকে বলে, দেখলি আহি, তোর বউ কিভাবে আমায় ইনসাল্ট করলো, কিভাবে করে আমার হাত মুচড়ে দিল। আমি ওনার দিকে তাকিয়ে, উনি কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। আকাশ ভাইয়া বলে উঠে, সেটাই তো আমরা দেখছি। কিভাবে কি? কে বললো তোকে এসব? কে করলো নিহা? আকাশ, তুই চুপ থাক প্লিজ। আরে এখন তো আমাদের চুপই থাকার সময়। আর এমনিতেও সাপকে মারলে তো ছোবল খেতে হবে। আকাশ ভাইয়ার কথায় সবাই হেসে উঠে। উনি না হেসে বলে উঠে, না না, সাপ না, বলো ভূতনিকে জ্বালাতন করলে। ভূতনি এসেই তো ঘাড় মটকাবেই। ওনার কথায় এবার সবাই হেসে দেয়। নীতি রেগে গিয়ে ওনাকে কিছু বলার আগে আমি কোমরে হাত রেখে ওনার সামনে গিয়ে বলি, কি বললেন আপনি আমায়? কেন, ভূতনি কি কালো হয়ে গেল নাকি? আপনি একটা ভূত। হ্যাঁ, তুমি ভূতনি, বাচ্চা ভূতনি, পাকনা ভূতনি, হিংসুটে ভূতনি, সব ভূতনি তুমি। আপনি আপনি একটা আপনি একটা আমি, বলো কি? একটা জাতা আপনি। হ্যাঁ, একটা জাতা। হোয়াট দ্য, যাতা? আপনার মাথা। ভূতনি কোথাকার। বলেই চলে যেতে নিলাম ওখান থেকে। তখন নাহান ভাইয়া বলে উঠে, আকাশ ভাইয়া বলে উঠে, যবে থেকে বিয়ে করেছে তবে থেকে। নীতি বলে উঠে, আহি, তুই কিছু বললি না নিহাকে? উনি বলে উঠেন, নীতি, এটা তোদের মেয়েদের ব্যাপার, আমি এসে কি করব বল? হ্যাঁ, এখন তো এটাই বলবি। তুই ওকে বিয়ে করার পর ওর ভাব এখন বেড়ে গেছে, মুখে খই ফুটেছে। বিয়েটা তো এই কারণেই করা। থাক, অবশেষে আমার কাজ হলো। মানে? যেটা এখন তোর সাথে করলো সেটাই। বলেই ক্লাস থেকে চলে গেল। আমি হাসতে হাসতে ক্লাসরুমে এসে বসলাম। হুট করেই ঝড়ের গতিতে ইতি এসে আমার পাশে বসলো। বসেই তার প্রশ্ন শুরু, কি রে, তুই নাকি আজ নিয়তিকে উচিত জবাব দিয়েছিস? কিভাবে হলো এটা? কি করলি? কি বললি? আচ্ছা, তোর কি জ্বর হয়েছে? জ্বরের ঘরে কিছু বলিসনি তো আবার? দেখি দেখি তোকে। আরে কিছু হয়নি। তাহলে বললি কি করে? মুখ দিয়ে বলেছি। নিহা, আরে শোন, গতকালে গাড়িতে ওনার কথাগুলো বললাম। ও আচ্ছা, তাহলে তোলা এত দূর। না দূর না, কাছেই আছি। আচ্ছা, অনেক অনেক হ্যাপি। নে, চকলেট খা। চকলেট খেয়ে সেলিব্রেট করি। দুজনেই হেসে দিলাম। চকলেট খেতে খেতে ইতি বলে উঠে, ভাইয়াকে বলেছিলি? কি সম্পর্কে? কি সম্পর্কে মানে? আমি যে তোকে বলেছিলাম ভালোবাসার কথাটা বলতে। আমি বললেই যেন উনি ভালোবাসবেন। না বাসলে জোর করবি। আফটার অল তুই তার বিবাহিত স্ত্রী, এই অধিকার আছে তোর। আমি পারবো না। তাহলে বসে থাক, অন্যকে এসে যখন নিয়ে যাবে তখন বুঝবি। কে দেও কুল পাবি না।
এখন নীতি হয়তো চলে গেছে, কিন্তু তাই বলে কি আর মেয়ে নেই? আর এমনিতেও আমার ভাইয়া খুব হ্যান্ডসাম, মেয়ের অভাব হবে না, দেখিনিস? বলেই ইতি চলে গেল। যা বাবা, কি এমন বললাম তাতে এমনভাবে রেগে চলে গেল? এমনভাবে তো আহিয়ানও আমার সাথে রেগে কথা বলে না। দেখতে দেখতে বসে বসে 10টা মুভি দেখে ফেললাম, সবকটা শাহরুখ খানের মুভি, রোমান্টিক মুভি। মোট কথা, ভালোবাসার সংজ্ঞা বুঝতে এত কিছু, কিন্তু ওনাকে কিভাবে বলবো আমি ভালোবাসি তাকে? যাই হোক, শাহরুখ খানের বাজিগারও আর দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গা খুব জোশ ছিল, আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখন ওনাকে ভালোবাসার কথা বলবো কিভাবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। উনি এখনও বাসায় আসেনি, আর আমার কোনো খবর তো নেয়নি। বসে বসে মুভি দেখছি, তাড়াহুড়ো করে ফোনটা নিয়ে ওনাকে কল করলাম। 3-4 বার রিং বাজার পর বন্ধ হয়ে গেল। কারণটা কি? বাড়িতে গাড়ি ঢোকার আওয়াজ পেলাম, ব্যালকনিতে তাকিয়ে দেখি ওনার গাড়ি। ইস, বাসায় এসে গেছে বলে ফোনটা ধরলো না। কত কষ্ট করে ফোন দিলাম, ধরলে কি হতো? কলিং বেল বাজার শব্দ পেলাম, আমি দৌড়ে গেলাম আর দরজা খুললাম, কারণ বাসার সবাই ঘুমিয়ে গেছে। দরজা খুলে ওনাকে দেখলাম কিঞ্চিত হেসে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা মুখ ভেংসি দিয়ে চলে আসলাম। উনি হেসে ভেতরে ঢুকলেন। আমি ডাইনিং টেবিলে এসে ওনাকে বলি, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। খেয়ে এসেছেন মানে? কোথায় খেলেন? কার সাথে খেলেন? আর খেলেন যখন বললেন না কেন? এটাও জিজ্ঞেস করেন কখন খেলাম? আমি রেগে কিছু না বলে গ্লাসটা ধপাস করে রেখে রুমে চলে গেলাম। বিছানায় এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কথাই বলবো না আর ওনার সাথে। কিছুক্ষণ পর উনি এসে আমার হাতে খোঁচা দিচ্ছেন। আমি মুখের চাদর সরিয়ে বলি, আহ, কি হয়েছে? উনি প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার বাহু ধরে উঠিয়ে বললেন। খেয়ে নাও। ওনার কথায় আমি মুখ ভেঙচি দিলাম। উনি আবারও বললেন, খেয়ে নাও। খাইয়ে দিন। দিন দিন তোমার ডিমান্ড বেড়ে যাচ্ছে। ভালো হয়েছে, দিবেন কিনা বলেন, না হলে আমি ঘুমিয়ে পড়লাম। বসো এখানে, আমি ফ্রেশ হয়ে আসছি। ঘুমাবে না, খবরদার। আচ্ছা আচ্ছা। উনি ফ্রেশ হয়ে এসে আমাকে খাইয়ে দিলেন। রেগেই ছিলেন, তবে ইদানিং ওনাকে জ্বালিয়ে আমি খুব মজা পাই। বেশ লাগে ওনাকে জ্বালাতে। সেদিন রাত 10টা বাজে বাইরে গিয়েছিলাম চা খেতে। দুজনে বাইকে চড়ে গিয়েছিলাম। রাতটা মনে হচ্ছিল অন্য রাতের চেয়ে আরও বেশি সুন্দর ছিল। আকাশের তারারা অবাকভাবে ছিল, চাঁদটাও ছিল অনেক উজ্জ্বল। এখন সত্যি মনে হচ্ছে আমি ওনার প্রেমে পড়ে গিয়েছি, ভালোবেসে ফেলেছি ওনাকে। ওনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ওনার মতোই অসাধারণ। ইচ্ছে করে সারাদিন ওনার সাথেই থাকি, ভালোবাসি। কিন্তু সেটা ওনাকে না বললে হবে কি রে? ওনাকে কি করে বলবো ভালোবাসি? সেটা এখন আমার দিন রাতের ভাবনা। আমার অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করা তবে কি করে? 2-3 বার ওনার সামনে গিয়েছিলাম ভালোবাসি বলার জন্য, তবে সাহস হয়নি। কেমন এক অস্থিরতা কাজ করে, মাথা কাজ করা বন্ধ করে দেয়। আচ্ছা, ভালোবাসতে তো এত কষ্ট করা লাগে না, তবে সেটা বলতে কেন এত কষ্ট করতে হয়? ভালোবাসি বলাটা ততটা সহজ না। ভালোবাসা এভাবেই হয়ে যায়, কিন্তু সেটা প্রকাশ করতেই আমার 12টা বেজে যায়। দূর, কে যে ভালোবাসতে গেলাম, না ভালোবাসলেই বোধহয় ভালো হতো, এত কষ্ট করা লাগতো না। প্রেমের জ্বালা যে কি যন্ত্রণাদায়ক তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজ ঠিক করলাম ওনাকে ভালোবাসি কথাটা বলেই দিব। ঠিক দুপুরবেলা, পরিবেশ অনেকটা শান্ত। এখন বললে মন্দ হবে না। উনি ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি সেখানে শান্ত গলায় গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে ওনাকে দেখতে লাগলাম। মনে হচ্ছে যতবার ওনাকে দেখি ততবারই ওনার প্রেমে পড়ি। তবে এই অনুভূতি আগে কখনো হয়নি। এইটাই বোধহয় ভালোবাসা। আমি ওনাকে শান্ত গলায় বলি, শুনুন। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, বলো। আমার দিকেও একটু তাকান। যত সব, এখানে আমি দাঁড়িয়ে ওনাকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছি, আর উনি ফোনের মধ্যে ঢুকে আছে। আমি তবুও একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ওনাকে বলি, আমি
আমি হঠাৎ উনি আমাকে বলে উঠে, আচ্ছা, আমার একটা কথা শোনো। অনেক ইন্টারেস্টিং একটা কবিতা পেয়েছি। কপাল কুঁচকে বলি, কবিতা? হ্যাঁ, ছোট কবিতা, তবে সুন্দর। শোনো। তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার ছলে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও। তাই আমি ভয় পাই তুমি যখন বলো তুমি আমাকে ভালোবাসো। সুন্দর না? আমি দাঁতে দাঁত চেপে বলি, সুন্দর। আচ্ছা বলো, তুমি কি বলবে? কিছু না, আপনি ফোনের মধ্যে চলে যান, আমি আসছি। বলেই রেগে চলে এলাম। হয়তো উনি আমার রাগ বুঝতে পারেনি, কিন্তু এটা কি হলো? আমি বলতে গেলাম ভালোবাসার কথা, আর উনি আমায় শুনালেন বিচ্ছেদের কথা। ধুর, ভালোবাসার খেতায় আগুন, দরকার নেই ভালোবাসার। রাগে ধপাস ধপাস করে এসে খাটে বসলাম। কিছুই ভালো লাগছে না। একটা বালিশ ছুঁড়ে মারলাম। যা, একটু শব্দও হলো না। হলো না কেন? শব্দ হওয়া উচিত ছিল, না হলে উনি কিভাবে বুঝবেন আমি রেগে আছি? বিছানায় বালিশে মুখ গুজে শুয়ে পড়লাম। ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু পারছি না। বড়ই অদ্ভুত এই ভালোবাসা। এত দোটানায় কখনো পড়িনি। বালিশ থেকে মুখ তুলে ফোনটা একটু ধরলাম। অবশ্য কখনো প্রয়োজন না পড়লে ধরি না। যাই হোক, কি করব এখন এটা নিয়ে? হঠাৎ ইতির কথা মনে পড়ল। বলেছিল মুড অফ থাকলে এফবি থেকে ঘুরে আসতে। আমিও আজ সেটাই করলাম। এভাবেও আমার মুডের 13টা বেজে আছে। এফবিতে ঢুকতেই একটা পিক সামনে আসলো। পিকটা ওনার ছিল, তবে পিকটা অনেক সুন্দর ছিল। সেটা দেখেই অজান্তেই আমার মুখ থেকে হাসি ফুটে উঠল। আমি ওনার আইডিতে ঢুকলাম, তবে ওনার সাথে আমার অ্যাড আছে। আমি একে একে ওনার সব পোস্ট দেখতে থাকি। ভালোই লাগছিল দেখতে। দেখতে দেখতে প্রায় অনেক কিছু দেখলাম। হুট করেই চোখে একটা পিক ভেসে উঠল। পিকটা ওনার আর নীতির ছিল। উনি নীতির হাত ধরা ছিল। নীতি একটু দূরে ছিল, ওখান থেকে তাকে দেখে মুচকি হাসছিল। তবে নীতির হাসি দেখে আমার মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। আমি তারিখ চেক করলাম, প্রায় 2 বছর আগের ছবি। আমি এত আগে চলে গেছিলাম, কিন্তু কথা সেটা না। কথা হলো উনি কেন এই ছবি তুললেন, আর তুললো তো তুললো ওনার সাথে কেন? আমি বিছানা থেকে নেমেই ওনার কাছে গেলাম। উনি ব্যালকনির ফুলের বাগান দেখছিলেন। আমি ওনার কাছে গিয়ে বললাম, এই যে শুনুন। উনি পিছ থেকেই বলল, বলো। এদিকে ফিরুন আগে। কি বলো? ফোন ওনার সামনে দিয়ে, কি এগুলো? আমার হাত থেকে ফোন নিয়ে বলল, এই ছবি তুমি কোথায় পেলে? আগে বলুন তুললেন কেন এই ছবি? আরে এটা একটা কম্পিটিশন ছিল, কিন্তু ছবিটাই খারাপ। কি? আপনি ওনার হাত কেন ধরেছেন? হাতেই তো ধরেছি। ওনার কাছে গিয়ে ভুরু কুচকে বলি, হাত ধরবেন কেন? কেন ধরবেন আপনি ওর হাত? তুমি এত হাইপার হচ্ছ কেন? হাইপার হব না কেন? আপনি একটা মেয়ের হাত কেন ধরবেন? ভালোবাসেন ওকে নাকি? পাগল টাগল হয়ে গেলে নাকি? হাত ধরলে কি ভালোবাসা হয় নাকি? কেন হবে না? আমার হাতও তো ধরেন। হ্যাঁ, ধরি তোমার হাত। তো আমার হাত কি ভালোবেসে ধরেন না? তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? যেখানেই নিয়ে যাই না কেন, ঠিক জায়গায় যাচ্ছি। এখন বলুন, ভালোবেসে আমার হাত ধরেন কি না? আমাকে ভালোবাসেন কি না? ভালোবাসা কি এত সহজ নাকি নিহা? না, ভালোবাসা এত সহজ না। বান্ধবীর সাথে হাতে হাত রেখে ছবি তোলা সহজ। বান্ধবী ঘাড়ে মাথা রাখলে ভালো লাগে। এক্স ক্রাশকে এখনও ভালো লাগে, এখনও মনে পড়ে। আর জানি না কোথায় কোন মেয়ে আছে, আর এখানে বউকে বলছে ভালোবাসার কথা, আর উনি বলছেন ভালোবাসা সহজ না। বাহ! আমার ভালোবাসা নিতে পারবে তো? লাগবে না আপনার ভালোবাসা। আমাকে ধরতে সমস্যা। যান, বান্ধবীকে ধরে ছবি তুলুন গিয়ে। হঠাৎ উনি আমার বাহু ধরে আমাকে নিজের কাছে টানলেন আর বললেন, নাও, ধরলাম তোমায়। হঠাৎ উনি আমার বাহু ধরে আমাকে নিজের কাছে টানলেন আর বললেন, নাও, ধরলাম তোমায়। আমি রেগে গিয়ে বললাম। উনি সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে 2 পা পিছনে চলে গেলেন।
আমি হা করে তাকিয়ে আছি। বলে উঠি, ছেড়ে দিলেন? তুমি তো বললে ছেড়ে দিতে। আমি অসহায় মুখ করে বলি, আমি বললাম আর ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়েই তো দিবেন। আমাকে ধরবেন কেন? ধরবেন তো নীতিকে, না ক্রাশকে। আচ্ছা, আবার নতুন ক্রাশ হয়নি তো আপনার? নেহা, কি করছো এসব? যা ইচ্ছে করুন, ক্রাশ কেন, বউকেও নিয়ে আসুন, চুলোয় যান। আপনি আর আপনার ক্রাশ বলেই দৌড়ে চলে আসলাম। উনি পেছন থেকে ডাকলেন, কিন্তু আমি শুনিনি। শুনবো কেন? কি সুন্দর কথা বললেন। তুমি ছাড়তে বলেছ তাই ছেড়ে দিয়েছি। কি সুন্দর কথা। ঠিক তো, আমি বলেছি তাই ছেড়ে দিয়েছে। অন্য কেউ বললে কখনো ছাড়তো না। ছাড়বে কেন? সেটা কি আমি নাকি? থাকবো না আর ওনার সাথে। থাকবো না, এই বাড়িতে চলে যাব। হ্যাঁ, চলেই যাব। বলেই বাইরে তাকাতে দেখি আমি বাড়ির বাইরে চলেই এসেছি। বাহ, ভাগ্যও তো দেখি এখন আমার সাথ দিচ্ছে। চলে যাব বলতে বলতে এসেও পড়েছি। ভালোই হয়েছে, আর যাব না এখন, চলেই যাব। যেখানে পারি সেখানেই যাব, এখানে আর থাকবো না, ব্যাস। মেইন রোডে এসে পড়লাম। বিড়বিড় করতে করতে একটা বাসে এসে বসলাম। এখন খুব খারাপ লাগছে। উনি একবার আমাকে খুঁজতেও আসলেন না। আসবেন কেন? আমি চলে গেলেই তো বেঁচে যায়। একবার তো আটকাতে পারতেন আমায়। খোঁজই নিলেন না, আবার আটকাবেন। এর মধ্যে বাস ছেড়ে দিল। খুব কান্না পাচ্ছে আমার এখন। কেঁদেই দিলাম, ফুপিয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ আমার সামনে রুমাল ধরলো। আমি রুমাল নিয়ে পাশে তাকিয়ে দেখি উনি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। ওনাকে দেখে অনেকটা হতবাক হলাম। কি বলবো বুঝতে পারছি না। রাগও হচ্ছে খুব। এতক্ষণ পর এসেছে আমার খবর নিতে, তাও বাসে বসে। আমি কাঁদছি বলে রুমাল দিতে বলে উঠি, আপনি এখানে কি করছেন? বাসায় চলো। যাব না। যান আপনি। জেদ করে না, চলো। যাব না মানে যাব না। দীর্ঘশ্বাস ফেলে বলেন। আচ্ছা সরি, এখন চলো। আমি নিশ্চুপ। উনি আবারও বলে উঠেন, বললাম তো সরি, কোনো দোষ না করেই সরি বলেছি। হ্যাঁ, দোষ তো আমার। আপনি কি করছেন? আচ্ছা, এটা কি আমার দোষ বলো তো? কে বলল আপনার দোষ? সব দোষ আমার। বাসায় যাবে না তুমি? বললাম তো না। উনি খানিকক্ষণ চুপ থেকে বসা থেকে দাঁড়িয়ে যান। অতঃপর ড্রাইভারকে বলে উঠছে। বাস থামান। ড্রাইভার বাস থামিয়ে দেন। উনি হুট করেই আমার হাত শক্ত করে ধরে টেনে বাস থেকে নামান। আমি যাব না বলছি, তবু উনি জোর করছেন। আমি কিন্তু চেঁচাবো এখন। যা ইচ্ছে করো, কেউ মানা করেনি। যাব না আমি। উনি আমার দিকে তাকিয়ে হাত ছেড়ে দেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি খানিকক্ষণ নিচে তাকিয়ে হুট করেই রাস্তার মধ্যে আমাকে কোলে তুলে নেন। রাস্তায় কিছু মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। উনি আমাকে কোলে তুলে হাঁটতে থাকে। আমি কিছু বলতে চেয়েও ওনাকে দেখে আর বলিনি, কারণ মারাত্মক রেগে আছেন উনি। ওনার চোখ থেকেই আমি বুঝতে পারছি। ভয়ে আমি ওনার গলা জড়িয়ে ধরি। হয়তো আজ বেশি করে ফেলছি। কেন যে করতে গেলাম। কিছুক্ষণ হাঁটার পর উনি গাড়ির কাছে আসলেন। ওনার একজন গার্ড এসে গাড়ির দরজা খুললেন। উনি শান্তভাবেই আমাকে গাড়িতে বসালেন, অতঃপর নিজে এসে বসলেন। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ উনি আমার কাছে আসতে লাগলেন। ভয়ে মুখ খিচে চোখ বন্ধ করে বসে আছি। খানিক বাদে তাকিয়ে দেখি উনি নিজের সিটে। খেয়াল করলাম আমার সিট বেল্ট বেঁধেছেন উনি। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। সন্ধ্যা হয়ে গেছে। উনি আমাকে নিয়ে সোজা বাসায় এসে আমাকে আবার কোলে তুলে ঘরে নিয়ে আসলেন। ঘরে এসেই ধপাস করে আমাকে বিছানায় ফেলে দিলেন। অতঃপর গিয়ে ঘরের দরজা আটকালেন। ভয়ে আমার গলা শুকিয়ে আছে। উনি তাকিয়ে আছে আমার দিকে। আমি বিছানা থেকে নেমে এক কোণে বসে আছি। উনি আমার হাত ধরে দাঁড় করালেন। আমি ভেবে ফেলছি একটা চর এখন পড়বে আমার গালে। উনি কাছে আসতেই আমি সাথে সাথে চোখ বন্ধ করে নেই। হঠাৎ উনি এক হাত আমার কোমর চেপে ধরেন, সাথে সাথে চোখ মেলে তাকাই ওনার দিকে। উনি আমার গালে হাত রেখে তাকিয়ে আছে আমার দিকে। আমি দৃষ্টিহীনভাবে তাকিয়ে আছি। উনি ধীরে আমার কাছে এসে আমার ঘাড়ে গভীর করে একটা চুমু দেন।
ওনার এমন কাণ্ডে আমার সর্বাঙ্গ অস্থির হয়ে পড়ে। আমি নিজেই ছিটকে ওনার থেকে দূরে সরে যাই। অসম্ভব ছিল তখন ওনার সাথে দাঁড়ানো। এক পাশে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকি আমি। উনি দূরে থেকে আমার দিকে তাকিয়ে আছেন। হুট করেই বলে ওঠেন, যেখানে আমার ছোঁয়া তোমার সহ্য হয় না, সেখানে তুমি আমার ভালোবাসা কিভাবে সহ্য করবে? ওনার কথায় আমি হতবাক হয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। উনি আমার দিকে কিঞ্চিত হেসে দরজা খুলে বাইরে চলে যান। আমি কিছুক্ষণ সেখানেই থমকে দাঁড়িয়ে থাকি। অতঃপর হঠাৎ করেই মেঝেতে বসে পড়ি। ওনার কথায় দুফোঁটা নোনা জল চোখের কোণে থেকে গড়িয়ে পড়ে। সত্যি তো, আমি চাইতাম উনি আমার কাছে আসুক, অথচ উনি আসলেই আমি তার থেকে দূরে সরে যাই। এটা এমন কেন? ওনার ছোঁয়ায় আমার অস্থিরতা বেড়ে যায়। আমার শরীর কাঁপতে থাকে, পুরো শরীর দিয়ে শিহরণ বয়ে যায়। সম্ভব হয় না ওনার কাছে থাকা। চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে বসে আছি আর দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছি। বাইরে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি হবে। মুখের কথা মুখেই রয়ে গেল, অথচ বৃষ্টি শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি। অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে, এত গতি বাড়ছে। খানিক বাদেই মনে হলো উনি তো বাইরে। এই বৃষ্টির মধ্যে বাইরে চলে গেলেন। ফোনটা নিয়ে ওনাকে কল করলাম, কিন্তু ফোনটা বেজেই যাচ্ছে, ধরছি না। আমার টেনশন বাড়তে লাগলো। ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসলাম, দেখি মা বসে আছেন। তাকে জিজ্ঞেস করলাম, মা, উনি কি বাইরে গেছেন? আপনি দেখেছেন যেতে? কে আহি? কই না তো, অনেকক্ষণ ধরে বসে আছি, দেখলাম না তো। ও আচ্ছা। কিছু হয়েছে? না মা, কিছু না, এমনি। অতঃপর আমি নিজে পুরো বাড়ি ঘুরতে লাগলাম, কিন্তু উনি কোথাও নেই। বাগানেও খুঁজে পেলাম না। অস্থির হয়ে পড়লাম। হঠাৎ চোখে একটা সার্ভেন্ট পড়তেই ওনাকে জিজ্ঞেস করলাম, ওনাকে দেখেছো? কোথায় উনি? আচ্ছা ঠিক আছে। ছাদে গিয়ে দেখি উনি ছাদের গ্রিল এর সাথে দাঁড়িয়ে আছেন। আমি ছাতা নিয়ে ওনার পিছন থেকে ডাক দিলাম। উনি আমার দিকে ঘুরলেন। এই বৃষ্টির মধ্যে দুজন দুজনকে দেখছি। বৃষ্টিতে ভিজে একাকার উনি। বলে উঠি, ঠান্ডা লেগে যাবে, আর ভিজবেন না, চলে আসুন। আমার কথা ওনার কানের কাছে গেছে কিনা জানি না, তবে উনি এখনো আমার দিকেই তাকিয়ে আছেন। আমি আবার ডাকায় উনি আমার কাছে আসলেন। ওনার কাছে আসতেই আমার শরীর আবার কাঁপতে লাগলো। বাতাসে ছাতাও আমার হাত থেকে ছিটকে গেল। এখন আমিও বৃষ্টিতে ভিজছি। বৃষ্টির স্রোতের কারণে ওনাকে ঠিকমতো দেখতে পাচ্ছি না, তবে উনি আমার কাছেই আছেন। উনি আবারও আমার দু গালে হাত রাখেন। ওনার ছোঁয়ায় আমি সাথে সাথে চোখ বন্ধ করে নেই। উনি এবার আমার কপালে গভীরভাবে চুমু খেলেন। এই বৃষ্টির প্রতিটা ফোঁটার কণার মাঝেও ওনার ছোঁয়া আমি অনুভব করতে পারছি। খানিক বাদেই চোখ খুলে দেখি উনি নেই। কোথায় গেলেন উনি? আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? হয়তো এখানে নেই তো উনি। আমি চলে যেতে নেই, হুট করেই শাড়ির আঁচল টান খেলো। সাথে সাথে পেছনে ঘুরে দেখি আমার শাড়ির আঁচল ধরে দেয়ালের সাথে ঠেসে দাঁড়িয়ে আছেন তিনি। আমি ওনার কাছে গেলে উনি বলে ওঠেন, আর ভিজা লাগবে না, এবার নিচে চলো। বলেই আমার হাত ধরে নিচে নিয়ে যান। বিছানায় বসে কোলে বালিশ নিয়ে দু গালে হাত দিয়ে বসে আছি। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। উনি চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলেন। একটা খয়েরি রঙের টি শার্ট আর জিন্স পরা উনি। তোয়ালে দিয়ে মাথা মুছছে। অতঃপর আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি বলে উঠি, খাবেন না? না, ইচ্ছে করছে না। কিছু খাবেন না? না, ঘুমাবো। তুমি খেয়ে এসে লাইট নিভিয়ে দাও, আদতে আমার ঘুম আসে না। বলেই ওদিক করে ঘুমিয়ে পড়লেন। আমি লাইট নিভিয়ে এপাশ হয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমি এদিক করে ওনার দিকে ফিরলাম। বাইরের আলোতে ওনার মুখ দেখা যাচ্ছে। আমার দিকেই তাকিয়ে আছেন তিনি। বলে উঠলেন, ঘুমাওনি? না, ঘুম আসছে না। আপনি ঘুমালেন না? না। কেন? জানি না।
এটা কেমন কথা? একটু এদিকে আসবে? কে? বলার আগেই উনি আমাকে টেনে ওনার কাছে নিলেন, নিজের সাথে মিশিয়ে নিলেন। দুজনেই নিশ্চুপ হয়ে আছি। ঘড়ির কাঁটা আর বাতাসের শো শো শব্দ ভেসে আসছে। আমি কিছু বলার আগেই উনি বলে ওঠেন, তোমাকে ছোঁয়ার মাঝে একটা নেশা আছে যা বারবার তোমাকে ছোঁয়ার মাঝে একটা নেশা আছে যা বারবার আমাকে তোমার কাছে টানে। আজ তোমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাই। বলেই আমাকে শক্ত করে ধরে উনি ঘুমিয়ে পড়েন। আমি কি বলবো বুঝতে পারছি না, তবে ততক্ষণে উনি ঘুমিয়ে পড়েছেন। শুনেছি ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে ধরলে নাকি ঘুম আসে, তবে আমার ক্ষেত্রে এটা বিপরীত। উনি তো ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আমার ঘুমই আসলো না। তবে কিভাবে আসবে? ওনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল, যার কারণে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। আমি তো সারা রাত ওনার হার্টবিটের শব্দ শুনছি। তবে এটা মন্দ না, প্রিয় মানুষটার এত কাছে তার হার্টবিটের শব্দ গুনতে পারার ভাগ্যটা সবার হয় না। ভোরের আলো ব্যালকনি দিয়ে ঘরে প্রবেশ করলো। তখন আমার দু চোখে ঘুমের রেশ আসতে শুরু করলো। কখন যে ওনার বুকের মাঝে ঘুমিয়ে পড়েছি জানি না। কিছুক্ষণ বাদেই ঘুম থেকে উঠে পড়ি। চোখ মেলে দেখি একজোড়া চোখ তাকিয়ে আছে আমার দিকে। তার চোখে অনেক রহস্য, অনেক অজানা তথ্য, অনেক জানতে ইচ্ছে করে এসব। তবে জানিস, সে না বললে কিছুই জানতে পারবো না, আর আমি বললেও সে জানাবে না। তবে আমাকে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তার হাসি দেখে আমি খানিকটা অবাক হই। আপনি এখনো এখানে? উপর হয়ে শুয়ে বলল। কেন? না, এমনি শুয়েছিলেন, ওঠেননি? অনেক বেলা হয়ে গেছে। অনেক আগেই উঠেছি, তবে বিছানা ছেড়ে উঠিনি। কেন? তার আগে বলো, তুমি কেন ওঠোনি? আমি বসে বলি, আমি তো ঘুমালাম ভোরবেলা। কেন? সারা রাত কি বেচার সাথে গল্প করছিলে নাকি? না, পেঁচার সাথে, তবে করছিলাম একজনের সাথে। কার সাথে? আপনাকে কেন বলবো? তাই তো, আমাকে কেন বলবে? কিন্তু কাল আপনার মোটেও উচিত হয়নি আমাকে জড়িয়ে ধরে ঘুমানো। কেন? বাকিগুলো কি উচিত হয়েছিল? বাকিগুলো মানে? তোমায় কি শুধু আমি জড়িয়েই ধরেছিলাম, আর কিছু করিনি? ওনার এমন কথায় আমি অবাক হয়ে গেলাম। কি বলবো বুঝতেই পারছি না। আমি তাড়াতাড়ি করে নেমে গেলাম, আর উনি কিছু বলার আগেই ওয়াশরুমে চলে এলাম। ওনার সাথে আমি সেই ব্যাপার নিয়ে কিছু বলবো বুঝতেই পারছি না। শাওয়ার নিয়ে রুমে এসে দেখি উনি নেই। আমি আয়নায় দাঁড়িয়ে মাথার চুল মুছতে থাকি, কিন্তু ফিতা বাঁধতে পারছি না। অনেক চেষ্টা করছি, তবুও হাত পৌঁছাচ্ছে না। কে যে বলেছিল এসব পড়তে? হঠাৎ করেই কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠি। আয়নায় তাকিয়ে দেখি উনি। আমি তাড়াতাড়ি সামনে ঘুরে বলি, আপনি? কেন? আর কার আশা করছিলে? সামনে ঘুরো। বলেই আমাকে সামনে ঘুরিয়ে দিয়ে ফিতা বাঁধতে লাগলো। আপনি আপনি ছাড়ুন, আমি আপুকে বলছি, সে বেঁধে দিবেন। কতদিন আর বাঁচবে বলো? একদিন না একদিন তো চলেই যাবে। কোথায় যাবেন? ওর শ্বশুর বাড়ি। ও হ্যাঁ, তো কি হয়েছে? আমি মার কাছে যাব। উনি আমার মাথায় একটা বাড়ি মেরে বলে, হ্যাঁ, স্বামী থাকতে মার কাছে যাবে। তো কি, স্বামী তো ভালোবাসেন না আমায়? তুমি তো বাসো। ওনার কথায় আমি চট করেই ওনার দিকে ফিরি। আমার চোখ আলুর মতো বড় বড় হয়ে গেছে। কি বললেন আপনি? বললাম তুমি আমায় ভালোবাসো। মোটেও না, বলেই চলে যেতে নিলাম। উনি বলে উঠেন, কিন্তু তুমি তো সেদিন বললে তুমি আমায় ভালোবাসো। আমি সাথে সাথে থেমে গেলাম। ওনার দিকে ঘুরে তাকিয়ে বলি, মিথ্যা বলছেন কেন? আমি আমি এমন কিছুই বলিনি। বলেছো। বলিনি। আরে বলেছো, প্রথমে তুমিই বলেছো। কোমরে হাত রেখে ওনার সামনে গিয়ে বলি, কবে বলেছি বলুন? আমার কথায় উনি হাসলেন। অতঃপর আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আহিয়ান বলল, সেদিন যেদিন তুমি মদ খেয়ে আবোল তাবোল বলছিলে, আমার
হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকি। কিন্তু আমার তো মনে আছে আমি ওনাকে এমন কিছু বলিনি। তাহলে না, আমার প্রায় সব কিছুই মনে আছে। আমি এমন কিছু বলিনি আপনাকে। বলেছো। না, হয়তো মাতাল ছিলাম, কিন্তু সজ্ঞানে ছিলাম। আমার মনে পড়ছে না এমন কিছু। আমি কখন বললাম সজ্ঞানে বলেছো? বলেছো তো তখন, যখন অজ্ঞান হয়েছিলে। অজ্ঞান হয়ে খাটে পড়েছিলে, তখন আমি তোমাকে কোলে করে বিছানায় শুইয়ে দিলাম, তখন বলেছিলে। কি বলেছিলাম? বলেছিলে আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওনার কথায় আকাশ ভেঙে আমার মাথায় পড়ল। কি বলবো কিছুই বুঝতে পারছি না। এই জন্যই সেদিন উনি এত হাসছিলেন। ইস, কি লজ্জা! কি করলাম আমি? উনি বলে উঠলেন, কি ভাবছো এত মন দিয়ে? কিছু না। আচ্ছা, তো কি হয়েছে? আমি বলেছি, আপনি বলেছেন আমায় ভালোবাসেন। বলুন আপনি। ভূতনি, ভালোবাসি কথাটা অনুভব করতে হয়, বুঝলে? না, আমি শুনতে চাই। আপনি বলুন। আচ্ছা, আগে বলুন তো, ভালোবাসেন আমায়? কালকের ঘটনার পরও তোমার ডাউট আছে? হ্যাঁ আছে, তাই জিজ্ঞেস করছি, বলুন। উনি আমার সোফায় গিয়ে বসে বললেন, ভালোবাসি বলাটা এত সহজ না নিহা, বুঝলে? এখন তো এটাই বলবেন, জানি আমি। আচ্ছা, তাহলে তুমি বলো, কি বলবো? তুমি ভালোবাসো আমায়, বলতে পারবে? হ্যাঁ পারবো, পারবো না কেন? কচু পারবে। সামনে এসে বলতে গিয়ে 2-3 বার থতলালে, আবার বলছো বলবে। আমি পারবো, বুঝলেন আপনি। আচ্ছা, তাহলে বলো শুনি, আমায় বলো। এখন কি হবে? আমি তো এমনিই বলে দিয়েছিলাম। কে জানতো উনি এটা সিরিয়াসলি নিয়ে নেবেন। সত্যিই তো ওনার সামনে গিয়ে এটা বলতে গিয়ে আমি তো সব গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন যদি ভয় পেয়ে যাই, তাহলে আমাকে ছাড়বেন না উনি। তাই বলে উঠলাম, হ্যাঁ বলবো, বলবো না কেন? তার আগে আপনি বলুন, আপনি আমায় ভালোবাসেন? তখন আমি বলবো, এর আগে না। আমার চাল আমাকে দিচ্ছ? বউ তো আপনারই। তাও বটে, দেখা যাক তাহলে। আমিও একটু দেখি। বলেই চলে এলাম। সোজা গেলাম রান্নাঘরে। আজ ভার্সিটি বন্ধ, তাই আর কোনো কাজ নেই। রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে, আর অনেক খুশিও লাগছে তাকে। আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু মার উত্তরটা এত সুন্দর হবে আগে বুঝিনি। সত্যিই খুশির খবর এটা। আয়ানা আপুর বিয়ের কথা বলতে আজ ছেলেপক্ষ আসছে। ব্যাপারটা হঠাৎ করেই ঠিক হয়েছে। বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ের কথা হবে। আমি এই কথা শুনে ওখানে আর না দাঁড়িয়ে সোজা আয়না আপুর ঘরে চলে আসলাম। এসেই আপুকে জড়িয়ে ধরলাম। আপু, তোমাকে তো খুব খুশি লাগছে। ইস, লজ্জায় মুখখানা লাল হয়ে গেছে। বাহ, কত বড় বড় কথা বলছো তুমি। আরে আপু, বুঝছো না কেন? তোমার বিয়ে হতে যাচ্ছে, জানো আমি কত মজা করব। আচ্ছা আপু, তুমি খুশি তো এই বিয়েতে? হ্যাঁ, অবশ্যই। আমার মতামত নিয়েই তো ছেলেরা আসবে। ও আচ্ছা, তার মানে তোমার কোনো ক্রাশ নেই? ক্রাশ নেই মানে? ক্রাশ নেই মানে? ক্রাশ নেই যার জন্য আর কি তুমি ভেবে রাখবে বিয়ে করবে? দূর বোকামে, ক্রাশ তো ক্রাশই। মানে? শোনো, সবার ভাগ্যে ক্রাশ থাকে না, বুঝলে? আর থাকে না বললে সে ক্রাশ হয়। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আমি সাজিয়ে দেই তোমায়। কিছুক্ষণ বাদেই তো ছেলেরা এসে পড়বে। আচ্ছা, বসো তুমি। অতঃপর ছেলেরা চলে এলো। ছেলেটা বেশ হ্যান্ডসাম ছিল। সবাই সেখানে উপস্থিত ছিল। সবার মতামত নেওয়া হলো। আপু আর ছেলেকে একা কথা বলতেও পাঠানো হলো। তারাও তাদের মত দিলেন। অবশেষে সবাই বিয়ের জন্য রাজি হলেন। সামনের মাসে বিয়ের তারিখ ঠিক করা হলো। সন্ধ্যার সময় আমি 2 কাপ চা নিয়ে হাজির হলাম আপুর রুমে। দেখি আপু ব্যালকনির দোলনায় বসে আছে। আমি তাকে গিয়ে চা দিলাম। আপু মুচকি হেসে সেটা নিল। আমি বলে উঠি, পছন্দ হয়েছে বরকে? সুন্দর তো। তাহলে আর কি। আচ্ছা, একা ঘরে কি বললে বলো? পাক নামে, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। উনি শুধু আমার জিজ্ঞাসা করেছে আমার লাইফে এমন কেউ আছে কিনা যাকে আমি বিয়ে করতে চাই, বা এই বিয়েতে আমি নিজস্ব মত দিয়েছি কিনা। তো তুমি কি বললে?
প্রথমে না, পরে হ্যাঁ, দুজনেই হেসে দিলাম। তা তোমার উনির নামটা যেন কি? ওনার নাম তো উনি। এটা কি বলো? তার তো একটা নাম আছে না? হ্যাঁ, তা আছে বটে। তাহলে বলো সেটা। ইরফান। বাহ, আয়ানা ইরফান, ফাটাফাটি। আবার একবার হাসির শব্দ। আপু বসা থেকে উঠে আমার কাছে আসলেন, আমার হাতে হাত রেখে বললেন, নেহা, আমার মা বাবা দুইটাই সম্বল, আমি আর আহি। আমি চলে গেলে আমার মা বাবা খেয়াল রাখার জন্য শুধু তুমি আছো। আহির বউ হিসেবে রাখবে তো খেয়াল, ঠিক নিজের মা বাবার মতো? ফেলে দিবে না তো তাদের? আমি এখান থেকে চলে গেলে কেউ থাকবে না আমার মাকে বোঝার জন্য। তুমি দেখে রাখবে তো তাদের? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, আপু আমার মা বাবাকে আমি সেই ছোটবেলায় হারিয়েছি। শুধু তাদের চেহারার কিছু বৈশিষ্ট্য আমার চোখের সামনে ভেসে ওঠে। খুব অল্প স্মৃতি আছে তাদের সাথে আমার, কিন্তু এখানে আসার পর তাদের জন্য আমার মন খারাপ খুব বেশি একটা হয়নি, কারণ এখানে আরেক বাবা মা আছে যারা আমাকে সেই কষ্ট পেতে দেয়নি। তারা আমারও মা বাবা। কথা দিলাম তোমায়, তোমার মতো করে না পারলেও নিজের মতো করেই তাদের দেখাশোনা করব। এইটাই আশা করেছিলাম তোমার কাছে, কিন্তু আহিকে দেখে রেখো, এটা বলবো না। জানি কেন বলবে না, কারণ আমি ওনাকে দেখি না, বরং উনি আমায় সামলে রাখে, তাই তো? বাহ, বুদ্ধিমতী হয়ে গেছো দেখছি। আমি অনেক আগেই বুদ্ধিমতী মেয়ে। দুজনেই হাসতে থাকলাম। আপু রুম থেকে আসতে আসতে রাত হয়ে গেল, তবে বেশি রাত নয়। রুমে এসে দেখি উনি রুমে নেই। কারণটা কি? কোথায় গেলেন উনি? হঠাৎ টেবিলের দিকে চোখ গেল, সেখানে একটা চিরকুট ছিল, আরেকটা প্যাকেট। চিরকুটে লেখা ছিল, ভূতনি, শাড়িটা পরে ছাদে চলে এসো, আর একদম সাজবে না, বুঝলে? আমি কিঞ্চিত হেসে প্যাকেটটা খুললাম। একটা লাল রঙের শাড়ি ছিল তাতে, শাড়ির ওপর গোল্ডেন রঙের কারুকাজ। ওনার কথা মতো শাড়িটা পরে নিলাম, তবে সাজলাম না। শাড়ি পরে চুলগুলো খোপা করতে করতে ছাদে উঠতে লাগলাম। তবে ছাদে ওঠার পথে সিঁড়ির দিকে মোমবাতি দিয়ে সাজানো ছিল, আর একটা লাল রঙের বেলুন ঝোলানো ছিল। তাতে একটা চিরকুট দিয়ে বাঁধা ছিল, তাতেও কিছু লেখা ছিল, তোমার চোখের কাজল আমি হব বলে তোমাকে কাজল দিতে দেইনি। চিরকুট পরে আমি মুচকি হাসি। অতপর কাগজটা নিয়ে উপরের সিঁড়িতে উঠতে থাকি। পুরো সিঁড়িতে মোমবাতি। খানিক বাদেই আরেকটা বেলুন পাই, সেটাতেও একটা চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, তোমার কপালে আমি ভালোবাসার পরশ দেব বলে টিপ পড়তে বলিনি। আমি এই চিরকুটটাও নিয়ে নেই। আরও কিছুক্ষণ পর আরেকটা চিরকুট পাই। এই রকম করেই ভাবেই তাতে লেখা ছিল, তোমার এলোমেলো চুলে নিজেকে হারাবো বলে চুল বাঁধতে বলিনি। এরকম পাগলামি দেখে না হেসে পারলাম না। আবার একটা চিরকুট পেলাম। সাদা লাল শিউলি নাকি খুব প্রিয় তোমার। তোমার কানে নিজের হাতে পরিয়ে দেব বলে তোমাকে শিউলি দেইনি। শিউলি ফুলের স্নিগ্ধতা নিজের হাতে দেব তোমায়। শিউলি ছোট হলে কি হবে, তার ভালোবাসা নাকি ভরপুর। তবে আমার সেই স্নিগ্ধতা মুখের ভালোবাসা নেবে তুমি। ওনার এই চিরকুট আমার মন কেড়ে নিল। এত ভালোবাসেন আমায়, আমি তো আগে জানতাম না। নিজেকে আজ খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। আর কয়েকটা সিঁড়ি আছে, তবে ইচ্ছে হচ্ছিল আর কিছু সিঁড়ি থাকুক। ওনার ভালোবাসা একটু জানা যেত তাহলে। আবার একটা চিরকুট। আমার এইসব বাজে কবিতা পড়ে হাসবে না একদম। তোমার স্নিগ্ধ ঠোঁটের হাসি শুধু আমার জন্য, আর সেটা দেখার অধিকারও শুধু আমারই। কবিতাগুলো মোটেও বাজে ছিল না, এতে কিছু সূক্ষ্ম ভালোবাসা ছিল। তবে আমার মুখের হাসির দাবি করেছেন তিনি। এই সিঁড়ির শেষ, এখানে আর একটা চিরকুট। বিদ্রোহ ও চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই। লজ্জায় লাল হয়ে গেছি আমি। এখন ছাদে যাব কিভাবে? আমার হার্টবিট বেড়ে গেছে অনেকখানি। ওনার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো আমি? কিন্তু যেতে তো হবে। আমি ছাদের দরজা খোলার সাথে সাথে কিছু ফুলের বর্ষণ হলো আমার উপর। সবগুলো ছিল সাদা লাল শিউলি ফুল।
এবার ছাদের দিকে নজর গেল। পুরো ছাদের চারপাশে পর্দা দেওয়া। এই বাড়ির আশেপাশে বাড়ি নেই বললেই চলে, আর থাকলেও অনেক দূরে। তবে এইসব কেন? ছাদের ঠিক মাঝখানে একটা খাট রাখা। খাটের চারপাশে সাদা পর্দা আর গোলাপি রঙের কাপড় দিয়ে ডেকোরেট করা। এছাড়া পুরো ছাদ মোমবাতি, ফুল আর বেলুন দিয়ে সাজানো। বেশ খাটনি হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর আশেপাশে একটা টেবিল আছে, সেখানে কিছু জিনিসপত্র আছে। আমি সামনে যেতেই কেউ এসে আমার পেছনে দাঁড়ালো। এটার উপস্থিতি পেয়েছি আমি। এটা যে উনি, এটা আমি জানি। উনি আমার চুলের খোপা খুলে দিলেন। আমি পেছনে ঘুরতে যাব, তখন পেছন থেকে আমার সামনে একটা বেলুন রাখলেন। এতেও আরেকটা চিরকুট। আমি এইটা নিয়ে পড়তে লাগলাম। কাছে এসে জড়িয়ে ধরা বাকি, ভালোবাসি তোমাকে বলা বাকি। এসব দেখে ভাষা হারিয়ে ফেললাম। ঠোঁটের কোণে হাসি যেন আর থামছে না। উনি আমার বাহু ধরে পিছনে ঘোরালেন। ওনার দিকে তাকানোর সাহস নেই বলে নিচের দিকে তাকিয়ে আছি। উনি আমার থুতনিতে হাত রেখে মুখ তুললেন। দু চোখ ভরে দেখছি ওনাকে। ওনার চোখের সেই ভালোবাসা আজ ধরা পড়েছে আমার চোখে। খুব স্নিগ্ধ ভালোবাসা এটা। উনি আমার কানে একটা শিউলি ফুল গুজে দিয়ে বললেন, কেমন লাগলো? অনেকটা আপনার ভালোবাসার মতো। যেমন? আপনার ভালোবাসা যেমন সূক্ষ্ম ভালোবাসা, ঠিক তেমনই এইসব। তাই? বলেই সামনে হাঁটতে লাগলাম। উনি আমার পাশে হাঁটছেন। একটা লাল রঙের পাঞ্জাবি পরা উনি। আমার শাড়ির ডিজাইন আর পাঞ্জাবির ডিজাইন সেম। আমি হাঁটতে হাঁটতে সেই টেবিলের দিকে আসছি। উনি আমার পাশাপাশি হাঁটছেন আর ধীরে ধীরে নিজের হাত আমার হাতে মুষ্টিবদ্ধ করছেন। আমি মুচকি হাসতে থাকি। টেবিলের কাছে আসতেই উনি চেয়ারে এগিয়ে দিলেন। আমি তাতে বসলাম। সেখানে আইসক্রিম ছিল। আমি ওনাকে জিজ্ঞেস না করে খেতে লাগলাম। উনি আমার পাশে একটা চেয়ার পেতে বসে আমাকে দেখছেন। আমি আইসক্রিম খেতে খেতে বলে উঠি, আমাকে কেন দেখছেন? কে বললো তোমায় দেখছি? আমি তো চাঁদ দেখছি। বলেই আকাশের দিকে তাকালেন। আমিও তাকালাম। সত্যি আজকের আকাশটা অনেক পরিষ্কার। চাঁদটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর চাঁদটা দেখতেও অনেক সুন্দর। দুজনেই নীরব। না উনি নীরব আর আমি আইসক্রিম খাচ্ছি। একবারও ওনাকে জিজ্ঞেস করিনি, ইচ্ছে করেই করিনি। এইটাতে বেশ মজা লাগছিল আমার। হঠাৎ উনি বলে উঠে, আমার কথা আমি রেখেছি, এখন তুমি বলো ভালোবাসো। আপনি কখন বললেন ভালোবাসার কথা? কখন বললাম মানে? এ তো চিরকুটে লিখলাম তোমার জন্য, তাতে ভালোবাসা ছিল না? আমি কখন বললাম ছিল না? তো অনুভব করনি? হ্যাঁ করেছি তো। তাহলে আবার কি? মুখে বলেছেন। তোমার জায়গায় অন্য মেয়ে হলে এই চিরকুট দেখে এতক্ষণ আমাকে জড়িয়ে ধরতো। শুধু জড়িয়ে ধরতো, আরও অনেক কিছুই করতো। তবে সেটা অন্য মেয়ে। কিন্তু আপনি ভুলে যাবেন না, আমি আপনার স্ত্রী, অন্য কোনো মেয়ে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এটাই আমার দুর্ভাগ্য। কি বললেন? কিছু না, তুমি আইসক্রিম খাও বসে বসে। আমার জন্যই তো এনেছেন। তবে এখানে এরকম কেন সাজালেন? যদি কেউ এসে পড়ে? দরজা আটকানো, আর কেউ আসবে না এমনিতেও। হ্যাঁ, সব জেনে বসে আছেন তো। আর এখানে এসব কিছুর প্ল্যান কে করলো? অবশ্যই সব আমি করেছি, তবে আইডিয়াটা বাবার ছিল। কি? আরে আগে পুরো কথা শুনো, তারপর চিৎকার করো। মানে? মানে আমি শুধু বাবাকে বলেছি তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু কিভাবে দেব সেটা কিন্তু কিভাবে দিব সেটা বলতে। বাবা বলল ছাদে ডেকোরেট করে সারপ্রাইজ দাও, অতঃপর কিভাবে ডেকোরেট করব সেটা বলে দিল। ব্যাস এইটুকুই। আমি কপালে হাত দিয়ে বলি, তাই বলে বাবাকে? আপনার ফ্রেন্ডদেরকে অভাব পড়েছিল? আকাশ ভাইয়াকে জিজ্ঞেস করলে সেও বলতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু ওরা তোমার সাথে আমাকে নিয়ে সব সময় মজা করে, তাই এসব জিজ্ঞেস করিনি। না হলে আমাকে যেখানে সেখানে ধরতো। তাই বলে বাবাকে? কেন? বাবার আইডিয়াটা কি খারাপ ছিল নাকি? ইমপ্রেস হওনি তুমি?
এমনিতে আমার বাবা আমার মাকে এরকম অনেক সারপ্রাইজ দিয়েছে, তো এখন ছেলের দরকার বলে বাবাই তো বলবে না। আমার মান সম্মানের 12টা বাজিয়ে দিয়েছেন। উনি দাঁড়িয়ে বললেন, এত কষ্ট করে এত কিছু বললাম আর তুমি আমায় কথা শোনাচ্ছ। আমি দাঁড়িয়ে ওনার সামনে দাঁড়িয়ে বলি, শোনাচ্ছি, বেশ করেছি। দেখো, ভালো হবে না বলছি। আপনার সাথে থেকে আমার কোনো ভালোটা হয়েছে শুনি? ভূত নিয়ে একটা। ঘোড়ার ডিম? দেখেছো তুমি কখনো? না, তবে দেখলে নিশ্চিত আপনাকে আগে খাওয়াতাম। এত ঝগড়া কিভাবে করো তুমি? আমার মুখ আপনার সমস্যা? উনি আমার কোমর টেনে কাছে টেনে বললেন, তুমি নিজেই একটা সমস্যা, যে কিনা আমার জীবনে এসে জীবনে গতিপথ পরিবর্তন করে দিয়েছে। ঢং ছাড়ুন আমায়। তোমার কথা আমি আর শুনি, সেদিন শুনে শিক্ষা হয়ে গেছে আমার। আমি একটা মুখ ভেঙচি দেই। উনি বলে উঠে, এত আনরোমান্টিক কেন তুমি? এত কিছু করে একটা রোমান্টিক একটা মুহূর্ত বানালাম, আর তুমি কি আমি? আবার আনরোমান্টিক ভূতনি বউ তুমি। একদম আমাকে ভূতনি বলবেন না। আমি তো ভূতনি বলবো, আর আমাদের বাচ্চাদেরও শিখিয়ে দেবো ভূতনি আম্মু বলে ডাকতে। বাচ্চা? হ্যাঁ, কার বাচ্চা? তোমার আমার। আপনি এত দূর চলে গেছেন? গেলে দোষ কোথায়? ভালোবাসি এখনো বলেছেন? কি মেয়ে রে বাবা, এত কিছুর পরও ওনার ভালোবাসা কথাটা শোনা লাগবে। লাগবে, আগে বলুন। যাও, বলবো না, কি করবে? তাহলে ছাড়ুন আমায়। ছাড়বো না, কি করবে? তাহলে দাঁড়িয়ে থাকেন। সমস্যা নেই, তোমাকে নিয়ে সারা জীবন এভাবে দাঁড়িয়ে থাকবো আমি। ওনার কথায় আমি বেশ লজ্জা পেয়ে যাই, মুখ সরিয়ে ফেলি। হঠাৎ উনি এক হাত দিয়ে আমার চুলগুলো কানে গুজে দেয়, অতঃপর আমার কানে হালকাভাবে ফু দেয়। আমি সাথে সাথে চোখ বন্ধ করে দিই। অতঃপর চোখ খুলে দেখি উনি আমার সামনে একটা শিউলি ফুল ধরে রেখেছে। বলে উঠে, নাও, আমার ভালোবাসার ছোট্ট একটা ফুল। আমি মুচকি হেসে ফুলটা নেই। উনি আমাকে বললেন, ফুল তো নিয়ে নিলে, এখনো কি ভালোবাসি বলা লাগবে? ওনার কথায় আমি মাথা নাড়াই। উনি কিঞ্চিত হেসে বলে, অনেক জেদি তুমি। অতঃপর আমার কোমরে হালকা চেপে আমার চোখের দিকে তাকিয়ে থাকেন। আমি ওনার বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। উনি বলে ওঠেন, আমি তোমাকে ভালোবাসি, আমার এই ভূতনি বউটাকে খুব ভালোবাসি। ওনার কথায় আমি মুচকি হেসে বলি, আমি ভালোবাসি না, কেন? কারণ আমি আনরোম্যান্টিক। উনি আমার কথায় বাঁকা হাসি দেন, অতঃপর হুট করেই আমার ঠোঁটজোড়া দখল করে নেন। হঠাৎ এরকম করায় আমি অনেকটা ভয় পেয়ে যাই। ওনার পাঞ্জাবি আঁকড়ে ধরি, আমার পুরো শরীর কাঁপছে। 5 সেকেন্ড বাদেই উনি ছেড়ে দেন আমায়, কিন্তু আমি চোখ তুলেই তাকাতে পারছি না। পুরো শরীর দিয়ে শিহরণ বয়ে যাচ্ছে আমার। হঠাৎ করেই আমাকে কোলে তুলে নেন উনি, অতঃপর আমাকে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। আমার কানে ফিসফিসিয়ে বলে উঠেন, এখন ভালোবাসতে পারি তোমায়? আমি লজ্জায় ওনার বুকে মুখ লুকাই। ভোরে আমার ঘুম ভাঙে ওনার বুকের মাঝে। ওনার খোঁচা খোঁচা দাড়িগুলো আমার কপালে লাগছে। আমি সত্যি ওনার চেয়ে অনেকটা খাটো। না, আমি খাটো না, বরং উনি অনেক লম্বা। উনি এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ভোরের আবছা আলোতে ওনার মুখ দেখছি। সূর্য এখনো মেঘে ঢাকা, পাখিরা বোধহয় এখনো ওঠেনি। আমি বিছানা ছেড়ে উঠে হাঁটতে গিয়ে শাড়িতে টান খাই। পিছনে তাকিয়ে দেখি উনি আমার শাড়ি হাতে নিয়ে বসে আছেন। কিন্তু উনি উঠলেন কখন? বলে উঠি, আপনি কখন উঠলেন? যখন তুমি চুপি চুপি উঠে যাচ্ছিলে। চুপি চুপি যাচ্ছিলাম না। ও আচ্ছা, তাহলে আমাকে কেন ডাকুনি? এমনি, এখন শাড়ির আঁচল ছাড়ুন আমার। আপনি এমন আকাম কখন করলেন বলুন তো? কতই তো আকাম করলাম রাতে, আর তুমি শুধু এটার কথাই বললে। ছি, লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? একটু খেয়েছি। না, অনেক খেয়েছেন। এখন ছাড়ুন, আর একটু পর সবাই উঠে যাবে। তুমি এসে শাড়ির আঁচল ছাড়িয়ে নাও, এটা আমার হাতে বাঁধা।
যখন বাঁধতে পেরেছেন তখন ছুটাতে পারছেন না কেন? বলেই ওনার কাছে গেলাম শাড়ির আঁচল ছুটাতে। শাড়ির আঁচল ছুটিয়ে আসতে যাব, হঠাৎ উনি আমার হাত ধরে ফেললেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি মুচকি হেসে বললেন, আর একটা আকাম এখনো বাকি। বলেই আমার কপালে আলতো করে ভালোবাসার পরশ দিয়ে দেন। আমি মুচকি হেসে ওনার দিকে তাকিয়ে থাকি। কখনো ভাবিনি আমার ভালোবাসা এভাবে পূর্ণতা পাবে। উনি কখনো ভালোবাসবেন আমায়, এটা আমার কল্পনার বাইরে ছিল। ভার্সিটিতে যাবার জন্য রেডি হচ্ছি আর উনি নিচ থেকে ভূতনি ভূতনি বলে চেঁচিয়ে যাচ্ছেন। কাণ্ড দেখো, কাণ্ডজ্ঞান কিছু নেই ওনার। আমি দ্রুত তৈরি হয়ে ওনার কাছে গেলাম। উনি আমাকে দেখে দাঁত বের করে হাসছে। আমি ওনার দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলি, কি শুরু করেছেন বলুন তো? এভাবে চেঁচামেচি করছেন কেন? আমার বউকে আমি ডাকছি, কার কি শুনি? যেই ভূতনি ভূতনি বলে ডাকছেন কেউ বুঝবে না বউকে ডাকছেন নাকি সত্যি সত্যি ভূতনিকে। এটা কিন্তু সত্যি, তোমাকে বউয়ের থেকে ভূতনি রাখতে বেশি ভালো লাগে। সরুন তো, আপনার আজাইরা প্যাচাল শোনার ইচ্ছে নাই, দেরি হয়ে যাচ্ছে। ওঠো। অতপর আমি গাড়িতে উঠি, উনিও গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করা শুরু করলেন। ভার্সিটিতে পৌঁছে বের হতে যাব, হঠাৎ উনি আমার হাত ধরে বললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কি হলো? তোমার এফবি আইডি আছে, আমাকে বলনি কেন? এটা আপনার এখন মনে পড়লো এই সময়? হ্যাঁ, দেখি তোমার ফোন দাও। কেন চেক করবেন কে কে আছে আইডিতে? না, তোমার রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল দেয়া, যেখানে ম্যারিড দিতে হবে, তাহলে কেউ তোমাকে বিরক্ত করবে না। যত সব ঢং, বাসায় গিয়ে দেব। না, এখন দাও। আর শোনো, কোনো ছেলের সাথে কথা বলবে না। আরে আমি কখন বলি, দেখেছেন কখনো বলতে? আগে বলতে না, এখন বলবে, আমি জানি। মানে? দেখো, আগে বলতে না কারণ তখন কোনো কারণ ছিল না, কিন্তু এখন থাকবে। আমি তোমার সাথে যখন ঝগড়া করব, তখন তুমি ইচ্ছে করে অন্য ছেলের সাথে কথা বলবে, যাতে আমি জেলাস ফিল করি। মানে আপনি জেলাস? উনি রাগী চোখে আমার দিকে তাকায়। আমি চুপ হয়ে যাই। উনি বলেন, যা বলেছি মনে থাকবে? আমি মুখ টিপে হাসছি আর মাথা নাড়ছি। উনি বললেন, যাও এখন, বলেই বেরিয়ে পড়ি। বাইরে এসে যেন আমার হাসি থামছেই না। খুব হাসি পাচ্ছে আমার এখন। কী সব চিন্তা ভাবনা ওনার! ওনাকে দেখানোর জন্য নাকি আমি অন্য ছেলের সাথে কথা বলবো, এটা তো ভেবেই দেখিনি। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খাই, আমার হাত থেকে বইগুলো পড়ে যায়। আমি উঠাতে যাব, ছেলেটা নিজেই উঠাতে লাগলো। এর মধ্যে ইতি ডাক দিল আমায়। আমি সামনে ফিরে ইতিকে দেখে হাত নাড়ি। অতপর ছেলেটার হাত থেকে বই নিয়ে তাকে ধন্যবাদ দিতে গিয়ে দেখি এটা উনি। প্রথমে ওনাকে দেখে আমি চমকে যাই, অতপর আশপাশে তাকাই। উনি বলে ওঠেন, কাকে খুঁজছো? ছেলেটাকে নাকি? আপনি কেন? ছেলেটা কোথায়? মাত্রই বললাম কোনো ছেলের সাথে কথা বলবে না, আর এখানে এসে ছেলেকে খুঁজছো? আরে এটা তো, কিন্তু আপনি এখানে কেন? আমাকে ফলো করছেন আপনি? না, আমার আরও অনেক কাজ আছে, আমি ফোন নিতে এসেছি। ফোন দাও। আমি ওনাকে ফোন দিলে উনি সেটা নেন। অতপর আমি ওনার হাত থেকে বই নিয়ে চলে আসতে গেলে উনি ইতিকে ডাক দেন। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি তাদের। উনি কী সব ইতিকে বলে চলে যান, আর ইতি মুখ টিপে হেসে হেসে হাসছে। আমি বলে উঠি, কি এমন হয়েছে যে তোর হাসি থামছে না? আগে বল কি হয়েছে? মানে? ইতি আমার হাত টেনে বলে, সামথিং সামথিং? এভরিথিং এভরিথিং। কি? হুম, এই অপ্রকাশিত ভালোবাসার প্রকাশ হলো কিভাবে? যেভাবে তোর হলো। মানে? মানে কাল রাতে ছাদের ডেকোরেটের কথাগুলো শুধু বললাম। হাউ রোমান্টিক! ভাইয়া এত রোমান্টিক আগে তো জানতাম না। আমি কবে জানতাম, কিন্তু এমনভাবে কেন বলছিস? ভাইয়া কি কম করছিল নাকি? আরে ও তো রেস্টুরেন্টে করেছিল, তোর ডেকোরেটের সব কিছু ওখানকার লোকজন সাজিয়েছে, তবে ভাইয়ারটা সে নিজে সাজিয়েছে। মানে বুঝিস, কত কষ্ট করে সাজিয়েছে, কত ভালোবাসা দিয়ে।
মনে হচ্ছে তোর বিয়েটা এবার দিয়ে দিতে হবে। সেটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছি। ছি, লজ্জা শরমের মাথা কি আছিস দেখছি। সবাই যদি তোর মতো হতো তাহলেই হতো। তা আপনার রোমান্টিক ভাইয়া কি বললো? বলেছে আপনাকে দেখে রাখতে, আপনার সব খবর ওনাকে দিতে, তাহলে আমাকে ট্রিট দিবে। আর তুই রাজি হয়ে গেলি? রাখ তোর হিহি। আচ্ছা ক্লাসে চল, এখন দেরি হচ্ছে। অতঃপর দুজনে ক্লাসরুমে গিয়ে বসলাম। স্যার এখনো আসেনি। আমি ব্যাগ থেকে কলমটা বের করতে একটা চিরকুট পড়ে গেল। ওনার লেখা চিরকুট আমি এখানে রেখেছিলাম। ইতি সেটা ধরে ফেললো, অতঃপর চিরকুট পড়তে লাগলো। কাছে এসে জড়িয়ে ধরা বাকি, ভালোবাসি তোমাকে বলা বাকি। বাহ, কে লিখেছে এটা? তুই আগে দে এটা। ভাইয়া? ওয়াও, কি রোমান্টিক। শেষ, এখন দে এটা। কি করবি এগুলো? রেখে দিব। স্মৃতি হিসেবে? ইতির কথায় আমি হেসে দিলাম। সত্যি ওনার ভালোবাসা আসলেই সূক্ষ্ম। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। আপুর বিয়েও হয়ে গেল। আপু চলে গেল শ্বশুর বাড়ি। ওনার আর আমার ভালোবাসা আরও স্নিগ্ধ হতে লাগলো। সবার মতোই ওনার আমার ভালোবাসা পূর্ণতা পেল। এই পূর্ণতা নিয়েই শেষ হলো আমার ভালোবাসার গল্প। আমার এই গল্প আমি স্মৃতি হিসেবে আজ 8 বছর পর এই ডায়েরিতে লিখে রাখছি। প্রতি বছর গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্তের মতো আরও 8টি বছর পার করলাম ওনার সাথে। কোনো অভিযোগ নেই ওনার প্রতি, আর হবেও না। ওনার ভালোবাসা আমার জীবনের 18 বছরের দুঃখ আমাকে ভুলিয়ে দিয়েছে। এই 8 বছরে আমি যা সুখ পেয়েছি তা আমার 18 বছরের দুঃখকে ভুলাতে সক্ষম। আজ এই গল্পের সমাপ্তি হলো, কিন্তু আমার ভালোবাসার না। এই ডায়েরির প্রতিটা পাতায় ওনার আর আমার কাটানো মুহূর্তগুলো লিখে রেখেছি কালো কালি দিয়ে। ওনার দেওয়া প্রথম কাঠগোলাপ, সাদা, লাল, শিউলি আজও শুকিয়ে আছে এই ডায়েরিতে। ওনার দেওয়া সেই ভালোবাসার চিরকুটও আছে এই ডায়েরির একটি পাতায়। সযত্নে রেখে দিয়েছি সব কিছুই। সবশেষে একটা কথাই বলবো, আমি ওনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ডায়েরিটা বন্ধ করে জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে আছি। এই 8 বছরের বদলেছে অনেক কিছু, শুধু বদলায়নি ওনার আর আমার ভালোবাসা। হঠাৎ করেই গাড়ি ঢোকার আওয়াজ পেলাম। আমি জানি কে এসেছে এখন। মুচকি হেসে ঘর থেকে বের হলাম। ভেতরে ঢুকেই চিৎকার শুরু হয়ে গেল, আহির ভূতনি বউ, আহির ভূতনি বউ, কোথায় আপনি? আমি শাড়ির আঁচলটা কোমরে গুজে তাকিয়ে আছি অরণির দিকে। ছোট্ট একটা মেয়ে, মাথায় 2 জুটি, পরনে স্কুল ড্রেস। 6 বছরের মেয়ে। একটা মেয়ে মুখ ফুলিয়ে তাকিয়ে আছে আমার দিকে, দেখতে পুরো ওনার মতো। হাতের নখগুলো শুরু করে পায়ের নখ পুরোটাই উনি। তবে কথা বলার তেজ নাকি আমার মতো, কারণ উনি খুব শান্তশিষ্ট আর ওনার মেয়ে ঠিক ততটাই রাগী। কিন্তু আমার মতে এটা মনে হয় না। যাই হোক, এই আমার আর আহিয়ানের মেয়ে অরণি, 6 বছরের মেয়ে আমাদের। উনি ওনার কথাটা ঠিকই রেখেছিলেন। মেয়ে জন্ম হওয়ার পরে মা বলা শেখানোর পরবর্তীতে ভূতনি বলতে শেখালেন। তাও কি আহির ভূতনি বউ? সত্যি এটাও কি সম্ভব? নিজের মেয়েকে কেউ এসব শেখায়? এইটা ওনার পক্ষেই সম্ভব। অরণি বলে উঠে, কি হলো, কথা বলছেন না কেন? কি হয়েছে তোমার? অনেক কিছু। মানে? মানে এইটা আজ টিফিনে কি দিয়েছো? সিঁড়ি থেকে নামতে নামতে বলি। কেন, কি হয়েছে? খারাপ কি নুডলস খেতে? সবসময় বার্গার খাওয়া ঠিক না। আজ বাপি আসুক, আমি বলবো। অর্ণির ব্যাগ থেকে টিফিন বক্স বের করে, খাওনি কেন? এই টিফিন কেউ খায় নাকি? পচা টিফিন। এভাবে এভাবে তোমাকে আহির ভূতনি বউ বলি। তবে রে দাঁড়া। অর্ণি দৌড়াচ্ছে আর আমি ওর পিছু পিছু দৌড়াচ্ছি। অর্ণি চেঁচাচ্ছে আর বলছে, বাপি, দাদু, দাদি, কোথায় তোমরা?
তোমাদের ভূতনি বউ আজ আমাকে মেরে ফেলবেই। কোথায় তোমরা? এই অসহায় মেয়েটাকে বাঁচাও। অসহায় মেয়ে আর তুমি? দাঁড়াও, হচ্ছে আজ তোমার। বলতে বলতে বাবা এসে পড়ল। অরণি গিয়ে বাবার পেছনে লুকালো। মা এসে আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নেহা? আপনার আদরের নাতনিকে জিজ্ঞেস করুন। আজও টিফিন শেষ করেনি, আবার বড় বড় কথা বলছে। বাবা বলে উঠে, কে বললো আমি খাইনি? আমি খেয়েছি। আমি বলে উঠি, আচ্ছা কি খেলে তুমি? বার্গার, আইসক্রিম, চকলেট। আর কে খাওয়ালো এসব? আমি খাইয়েছি। বলতে বলতে আহিয়ান শার্টের হাতা ফোল্ড করতে করতে ভিতরে ঢোকে। আপনি অফিসে যাননি? আপনি? গিয়েছি তো, কিন্তু এর মধ্যেই পেছন থেকে মামুনি বলে ডাক দেয় ইয়ান। ইয়ান হলো আপুর মেয়ে, 7 বছর বয়স ওর। আমাকে দেখে জড়িয়ে ধরে এসে উনি বলে উঠেন, আপু আর ভাইয়া আজ কাজে বাইরে যাবে, তাই বলেছে ইয়ানকে নিয়ে আসতে। ওকেই আনতে গিয়েছি। আর মেয়েকে এসব হাবিজাবি খাইয়েছেন? অরণি বলে উঠে, হাবি যাবে না, এইসব হেলদি জিনিস বুঝলে না বাপি। আসছে মহারানী। অরণি এসে ওনার কোলে উঠে বলে, নট মহারানী, আমি শেহজাদি, আমার বাপি প্রিন্সেস। হ্যাঁ প্রিন্সেসই তো, যেমন বাপ তার তেমন মেয়ে। ইয়ান যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার মিল্কশেক নিয়ে আসছি। ওকে মামুনি। অরুণী আয়। ভাইয়া, আহির ভূতনি বউ আপনাকে বলছি, কাল থেকে এমন টিফিন দিবেন না আমাকে, ঠিক আছে? তোমাকে তো আমি। তার আগেই দুজন দৌড়ে চলে গেল। মা বাবা হাসতে হাসতে চলে গেলেন। আমি রেগে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার গলাটাই টাই লুজ করতে করতে বলেন, তাকিয়ে আছো কেন এভাবে? আপনার জন্য সব হয়েছে। আমার মেয়ে আমাকে মা বলেই ডাকে না। ডাকে তো মাঝে মাঝে। হ্যাঁ ডাকে তো, আপনার মতো। যখন আপনার দরকার হলে আপনি নিহা বলে ডাকেন, তেমনি আপনার মেয়ের দরকার হলে মা বলে ডাকে। আমার মেয়ে যখন বলছো আমার মতোই তো হবে। হ্যাঁ এটাই আমার দুর্ভাগ্য। উনি আমার কথা শুনে হাসতে হাসতে উপরে চলে যান। আমি রেগে রান্নাঘরে ঢুকি। দুজনকেই রাতে খাইয়ে দিতে হয়। খাইয়ে দিতে গিয়ে আমি শেষ। ইয়ান তাও শান্ত, একবার বললেই হয়। কিন্তু আমার মেয়ে, সে এত দুষ্টুর সর্দার। এটা খাবে না, ওটা খাবে না, কত বাহানা, পাগল হয়ে যাবার উপদ্রব। একটু আগে আমার রুমে এসে দরজায় দাঁড়িয়ে মা বলে ডাকে। তখনই বুঝে যাই কিছু দরকার তার। সে গুটি গুটি পায়ে আমার কোলে এসে বসে। আমি বলে উঠি, কি লাগবে তোমার? মা শোনো না। আমার কান খোলাই আছে, তুমি বলো। আমি না তোমার কত ভালো মেয়ে, বলো। হ্যাঁ তা তো অবশ্যই। কেন, কি হয়েছে? এইটা টিচার আসবে বাসায় ভিজিট করতে, তখন তুমি আমার নামে অনেক ভালো ভালো কথা বলবে। না হলে টিচার ক্লাসে গিয়ে সবাইকে বলে দিবে, তখন সবাই আমাকে নিয়ে হাসবে। জানতাম, এই জন্যই মা বলে ডাকছেন। তা আপনার বাপিকে বললেন না কেন? আরে মা, তোমাকে কি এভাবে আমি বাপি ভূতনি বউ বলি নাকি? তুমি জানো না বাপি অফিসে থাকবে, সে কিভাবে আমার সুনাম করবে বলো? ও আচ্ছা তাই না, বলেই আমি ওকে সুরসুরি দিতে থাকি। সে হেসে হেসে আমার কোলেই লাফাতে থাকে। অতঃপর মা আর ইয়ান এসে তাদের নিয়ে যায় গল্প শোনাবে বলে। সে নাচতে নাচতে চলে যায়। ব্যালকনির গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আছি। হঠাৎ করেই উনি আমার হাতে হাত রেখে পেছন থেকে আমার ঘাড়ে থুতনি রাখে। আমি নীরব হয়ে ওনার নিঃশ্বাস অনুভব করছি। হঠাৎ উনি বলে ওঠে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ভূতনি। ওনার কথায় আমি হেসে ওনার দিকে ফিরি। উনি বলে ওঠেন, আজ 8টা বছর পেরিয়ে গেল তোমার সাথে। সময় কিভাবে চলে যায়। এই মনে হচ্ছে সেদিন আমার অরণিকে প্রথম কোলে নিলাম আমি।
একটা দীর্ঘশ্বাস ফেলে কিঞ্চিত হেসে বলে উঠি, থ্যাংক ইউ আমার জীবনের বেস্ট এই 8 বছর আমাকে দেওয়ার জন্য। তোমাকে থ্যাংক ইউ আমাকে একটা ছোট্ট শেহজাদি দেওয়ার জন্য। উনি হালকাভাবে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুকে মাথা রেখে বলি, বাকিটা জীবন এভাবে আমার পাশে থাকবেন। সারাটা জীবন থাকবো।